সেটা হচ্ছে বাংলাদেশ যে নিরাপদ খাদ্যের ঝুঁকিতে আছে, এটা নিয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষেরও কোনো মাথা ব্যথা নেই, এবং খাদ্য সংশ্লিষ্ট যে সমস্ত ওরা মনে হচ্ছে জানি কোনো টেনশন বা মাথা ব্যথা নেই। যদি থাকতো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন, যেটা আমরা এই বিএসটিআই জানি, সেটা 163টি পণ্যের আপনার খাদ্যের গুণগত মান নিয়ন্ত্রণ করে, পরিমাপের মান নিয়ন্ত্রণ করে, খাদ্যে ভেজাল আছে কিনা সেটাও তারা নিয়ন্ত্রণ করে। যদি তারা নিয়ন্ত্রণে করে থাকে, তাহলে আজকে শিশু খাদ্য থেকে শুরু করে এই আমাদের জন্য যে সমস্ত খাদ্য বাজারজাত করা হয়, সকল খাদ্যে তার এই মানে মান থেকে কয়েকশো গুণ বেশি পর্যন্ত আপনার হেভি মেটাল, কীটনাশক, রেডিয়াম এবং যে সমস্ত পদার্থসমূহ মানব জীবনের জন্য অত্যন্ত ক্ষতিকর, সেগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটা নিয়ন্ত্রণে তাদের তাহলে কই, আমরা তো সেরকম ভূমিকা দেখতে পাচ্ছি না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের ছেলে মেয়ে বা আমাদের ছেলে মেয়ে যারা স্কুলে যায়, তারা স্কুলে আপনার যে সমস্ত চিপস থেকে শুরু করে চকলেট এবং বিভিন্ন বেনামি চিপস, কি আমি নাম বলতে বলতে চাই নাই, তারপর বলতেছি এখন, কি জসিমের চিপস বা বিভিন্ন জায়গায় বিভিন্ন চিপস আছে, বা যে সমস্ত যে চকলেট, সুইংগাম, এই মানে আচার যা আছে, কুখাদ্য কুখাদ্য, এগুলো বড় বড় কোম্পানি একদম প্রাণ প্রাণ থেকে শুরু করে শুধুমাত্র প্রাণের আছে আপনার কয়েক আইটেমের চিপস, কয়েক আইটেমের আপনার ওই যে চকোবিন, তারপরে আবার বিভিন্ন বিভিন্ন আপনার ওই যে অসাধু ব্যবসায়ীরা এখন আপনার বিট লবণকেও আপনার এই যে এই টেস্টি সল্ট হিসাবে আপনার বাচ্চাদের খাওয়াচ্ছে। তো এগুলো নিয়ে কারো কোনো কি নাই, নজরদারি নাই। এটা হচ্ছে শিশু খাদ্যের বিষয়, যারা আমাদের ভবিষ্যতে প্রজন্ম হিসেবে গড়ে উঠবে এবং যারা আমাদেরকে ভবিষ্যতে নিয়ন্ত্রণ করবে, তারাই আসলে রোগাক্রান্ত করে দেওয়ার একটা বিশাল চক্রান্ত। আর এই চক্রান্ত দমনে কোনো সরকারই ভালো পদক্ষেপ নেয় নাই। এটা বিগত সরকার হোক, অন্তর্বর্তী সরকার হোক, বর্তমান সরকার আমরা দেখতে পাচ্ছি না কোনো এটা নিয়ে ভূমিকা। এবং কি বর্তমান বিরোধী দল জামাত যেটা আছে, তারাও এই নিরাপদ খাদ্যের কর্মসূচি নিয়ে কোনো তাদের প্রোগ্রাম আমরা দেখিনি। তো এগুলো নিয়ে আমি আসলে খুবই বর্তমান হতাশ। বিশ্বে যে বৈশ্বিক যে জ্বালানি সংকট, এর প্রভাবে আমাদের দেশে যে এখন একটা প্রভাব পড়তেছে, এটার ভবিষ্যৎ নিয়ে তোমার আসলে এই তুমি কি চিন্তা করতেছো, এটা নিয়ে কি হতে পারে শেষ পর্যন্ত, এটার ফলাফল কতটুকু এটার আসলে এটা হচ্ছে যে নেতিবাচক প্রভাব পড়তে পারে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বৈশ্বিক জ্বালানির সমস্যা, এটা তো আসলে বৈশ্বিক সমস্যা। ওটা বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশসমূহ এক ধরনের প্রভাব প্রভাবিত হবে, এবং যেখানে উন্নত বিশ্ব পর্যন্ত তেলের প্রভাবে, মনে করেন ইউরোপের অনেকগুলো দেশ এই আপনার তেলের বিষয়ে তেল ঘাটতির কারণে তাদের উৎপাদন ব্যবস্থা অনেকটা কমে গেছে। তো আমাদেরও তেলের যে আমরা বিদ্যুৎ তৈরি করি, বিদ্যুৎ তৈরির প্রধান উপাদান হচ্ছে আসলে এই জ্বালানি তেল। জ্বালানি তেলের মাধ্যমে আপনার এই এবং কয়লা কয়লা বিদ্যুৎ কেন্দ্র আছে, বা এটার মাধ্যমে, যেটা মূলত তেল ছাড়া আসলে কিছুই হয় না। তো সেটাই যদি আমাদের ঘাটতি হয়, তাহলে আমাদের আসলে সব উৎপাদন থমকে যাবে। তো আমার এটা একটা দৃঢ় বিশ্বাস যে বর্তমান সরকার এই জনরোষ থেকে বাঁচতে অথবা দেশের উৎপাদন ব্যবস্থাকে ধরে রাখতে হলেও তেলের বিষয়ে তারা ভালো পদক্ষেপ নেবে। এটা এত ঝুঁকির মধ্যে আমার মনে হয় না পড়বে বলে, কারণ তারা ইতিমধ্যে অনেক কাজ করতেছে, ইরানের সাথেও যথেষ্ট পরিমাণ তাদের নেগোসিয়েশন চলতেছে। তো ওই হিসাবে এটা নিয়ে আমি এত করতেছি না। আমি জানি যে ইনশাল্লাহ এটা খুব সহসাই এটা উতরে যাবে। একটা সাময়িক সমস্যার সাময়িক কারণ সমস্যা, হয়েছে, সাময়িক কিন্তু সমস্যা। ইতিমধ্যে দেখা গেছে গতকালকের একটা নিউজে খুলনার 6টা বিদ্যুৎ কেন্দ্র অলরেডি বন্ধ ঘোষণা করছে। তো হ্যাঁ এভাবে হ্যাঁ, চলতে থাকলে সারা দেশে যদি এর প্রভাব পড়ে, আমার তো মনে হয় দেশ একটা অন্ধকার বা এই যে সবকিছু মিলে মানে আমাদের একটা গভীর সংকটের দিকে দেশ অতিবাহিত হবে। অবশ্যই এটা সংকট সংকট বলা যায়। এই যে 6টা বিদ্যুৎ কেন্দ্র খুলনা বিভাগে বন্ধ হয়েছে, এরপরে আপনার দুই একদিন আগে যে বাংলাদেশের একমাত্র ইস্টার্ন রিফাইনারি, হ্যাঁ, হ্যাঁ। ওইটাও বন্ধ হয়েছে। এগুলো আসলে এগুলো নিয়ে এক্ষুনি যদি পদক্ষেপ না নেয়, আমাদের এই সাধারণ মানুষের কি এই ব্যাপারে সচেতন স হওয়ার? স অবশ্যই আমাদের সাধারণ মানুষের অনেক সচেতন হতে হবে। তাদের তাদের যে এই মুহূর্তে আপনার বিদ্যুৎ সাশ্রয় করা বিদ্যুৎ দরকার। সাশ্রয়ের বিষয়ে তাদের অনেক ভূমিকা আছে। এটা আমি তোমাদের অনেকগুলো লাইভেও বলেছি। তো এখানে আমার একটু কথা হচ্ছে যে কি, এই আমাদের দেশকে সবাই ভোগের সন্ধিয়া আসলে আমরা একটা প্রজন্ম নানা জটিলতায় ভুগতেছি। আপনি দেখবেন এখন কম বয়সের লোক ক্যান্সার আক্রান্ত হচ্ছে, কিডনিতে নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। আপনি আরো দেখবেন যে ব্রেন স্ট্রোক থেকে শুরু করে মানে হার্ট স্ট্রোক সবকিছু আসলে মূলত
নিরাপদ খাদ্যের অভাবে হচ্ছে আর কি, আমি মনে করি। এটা নিয়ে কারো কোনো ভ্রুক্ষেপ নাই। মানে মনে হচ্ছে বুক কেঁপে নেই। যেমন ব্রয়লার মুরগির কথা আমরা শুনতে পাচ্ছি, আপনার পানের কথা শুনতে পাচ্ছি, কাঁচা মরিচের কথা শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি আপনার শুকনো মরিচের কথা, যেটা আপনার 1000 ডিগ্রি সেলসিয়াস তাপেও এটার যে রাসায়নিক আছে সেটা নষ্ট হয় না। তাহলে আমরা খাচ্ছি কি? আপনার তেল, এই যে ভোজ্য তেল আপনি দেখেন যে এর আগে ডাক্তার জাহাঙ্গীরও অনেকগুলো প্রমাণ দিয়েছে যে যে তেল আমরা ইউজ করতেছি এটা শরীরের সাথে সাথে খুবই অসামঞ্জস্য, খুবই ক্ষতিকর। তো আসলে আমরা এক্ষেত্রে আমাদের একটু কাজ করা আছে, যেটা হচ্ছে কি আমরা নিজেরাই উৎপাদন বাড়াতে হবে। এই নিজেদের যদি এই এই যে সমস্ত জমি, অর্গানিক খাবার। অনাবাদি জমি আছে সেগুলো আমাদের আবাদে আনতে হবে। তাহলে আমরা কিছুটা স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারবো। আর এটা আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় 1/3 জায়গা এখন অনাবাদি অবস্থায় পড়ে আছে। সেখানে আমরা যদি নিজেরা চাষাবাদ করি কিছুটা আমরা বাজার নির্ভর হব না। নিজেরা আমরা কিছুটা তৈরি করতে পারবো। তো এখন শহরের মানুষেরা তো আবার আপনার ক্রয় করে খেতে হয়। এইজন্য আমাদের সরকারের উচিত এবং BST এর উচিত তারা আরেকটু ভালোভাবে পরিচালনা করা। এই যাতে করে খাবারের এই যে সমস্ত কীটনাশকগুলো শুরু করে, যেমন ধান, চাল সবকিছু আপনার অনেক হেভি মেটাল আপনার আমরা দেখতে পাই, মানে ভারী ধাতু আমরা দেখতে পাই। তো এগুলো আমাদের রেডিয়াম থেকে শুরু করে থোরিয়াম যেগুলো আছে আরকি, রাসায়নিক যে যে বিষক্রিয়া। ওইগুলা আমরা আমাদের শরীরের মধ্যে এখন পর্যন্ত দেখতে পাই অনেকেরই সমস্যা পড়ে গেছে। আমি ঢাকা শহরে গেলাম, দেখতেছি অনেকগুলো মানুষ এই যে কম বয়সে অনেক ছাত্র এখন স্থূলকায় ভুগতেছে। তো এটা বাংলাদেশে আমি মনে হয় একটা 1 নাম্বার সমস্যা। এটা নিয়ে আমাদের ভ্রুক্ষেপ করা উচিত। এটাই। সবাইকে ধন্যবাদ।